আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। ঘড়িতে সময় রাত 11টা এখনও বাজেনি, মানে 10টাই আছে, 10:23 এবং আশা করছি আপনারা সবাই ভালোর দলেই আছেন এবং এনজয় করছেন আমাদের আজকের এপিসোডটি, মানে রেডি হচ্ছেন আমাদের আজকের এপিসোডটি শোনার জন্য। এখনও শুরু হয়নি। শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আজকে বুদ্ধিজীবী দিবস এবং আশা করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই এপিসোডটা আপনারা যেমন শুনবেন ঠিক একইভাবে সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা শুনছেন আমাদেরকে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট করতে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনি যে কোনো মুহূর্তে ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে। যার সাথে তার বাসায় যাই এবং গিয়ে দেখি খুব ছোট্ট একটা রুম, আর সেখানে আরও একজন আছেন, তার নাম লরেন মার্টিনেজ। দিদি আমাদের রেস্টুরেন্টের বাইরেও আরেকটি কোম্পানিতে জব করত। লরেনও সেইখানে জব করত। লরেনের সাথে আলাপ করিয়ে দেয় দিদি এবং আমাকে বলে, আশেপাশে কারোর সাথে কোনো কথা বলবি না। বাই এনি চান্স কেউ যদি জানে তাহলে আমি যেন বলি কল্যাণীদির ভাই ইন্ডিয়া থেকে এসেছি, 2 দিন পর আবার চলে যাব। এইভাবেই চলতে থাকে এবং আমার থাকার জন্য অন্য কোনো ব্যবস্থার চেষ্টা করাও চলতে থাকে। একসময় বাড়ির মালিক আমার উপস্থিতি টের পেয়ে 1 মাসের মধ্যে বাড়ি খালি করতে বলে। আমরা 3 জন হন্যে হয়ে বাসা খুঁজতে থাকি, কিন্তু কোথাও কোনো বাসা পাচ্ছিলাম না। আসলে বাজেটটা মেলানো যাচ্ছিল না। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ বাকি রয়ে গেছে, এমন একটা অবস্থা। আর আমাদের স্বাভাবিক চিন্তাধারা কেমন যেন লোপ পেয়েছিল। আমরা সবসময় ঘোরের মধ্যে থাকতাম। চাবি দিয়ে তালাটা খুব কষ্টে খোলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে মনে হচ্ছে এই বাড়িটায় বহু বছর কোনো মানুষ প্রবেশ করেনি। ধুলোর আস্তরণ পড়ে আছে আসবাবপত্রের কাভারের ওপর, ফ্লোরে ধুলো আর মোটামুটি মাকড়সার জাল। এখন বাড়িটার বিবরণ দেই। বাড়ির বাইরে সামনে একটা রাস্তা আছে, রাস্তার পাশে লম্বা আঁকাবাঁকা একটা লেক, আর বাড়ির পেছনে একটা গ্রেভইয়ার্ড ছিল, যা আমরা পরবর্তীতে খেয়াল করেছি। বাড়িটির 2 পাশে 500 মিটার কিংবা 1 কিলোমিটারের মধ্যে কোনো বসত বাড়ি ছিল না। বাড়ির ভেতরে প্রবেশ করতেই নাক বরাবর একটা সিঁড়ি, সিঁড়ির নিচে কিচেন, কিচেনের পাশে একটা বেডরুম, বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথ ছিল এবং বাইরে একটা কমন টয়লেট আর বিশাল একটা হল রুম। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে একটা মাস্টার বেডরুমের মতো ছিল, কিন্তু ওইটা স্টোর রুমের মতো অগোছালো এবং প্রচুর অপরিষ্কার। আমরা 30 তারিখ, 31 তারিখ ও জানুয়ারির কিচেন নাইফ আছে। কিছুটা অবাক হই এবং লরেনের কথা চিন্তা করে হাসতে থাকি যে মেয়েটা কি পরিমাণ ভীতু হলে বালিশের নিচে ছুরি রাখে। এইগুলো ভাবতে ভাবতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি আর উপলব্ধি করতে থাকি যে আমার শরীর অবশ হয়ে আসছে। কিছু একটা আমার বুকের ওপর ভর করে বসে আছে আর আমি তার শরীরের লোমশ এবং শীতল স্পর্শ অনুভব করতে পারছি। হাত পা মুভ করতে পারছি না এবং মনে হচ্ছে কিছু একটা আমার বুকের ওপর হাঁটু দিয়ে
গলা চেপে বসে আছে। আমি দোয়া কালাম পড়তে শুরু করলাম, কিন্তু নিস্তার পাচ্ছিলাম না। এক সময় আমার হাতটা বালিশের নিচে থাকা ছুরিতে স্পর্শ করতেই শরীরটা কিছুটা ফ্রি হয়ে গেল এবং আমি সাথে সাথে সেই ছুরিটা দিয়ে আমার ওপর চেপে থাকা বস্তুটির ওপর আঘাত করতে থাকি আর চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে দিদি আর লরেন ছুটে আসে আর দেখে ফ্লোরে বানরের মতো শরীর আর মুখটা শেয়ালের মতো দেখতে কিছু একটা পড়ে আছে। আমরা সবাই তখন ভয় ভীতি নিয়ে বসেছিলাম। কি করব ভাবছই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং ভূত.com এর সকল লিসেনার্স ভালোই আছেন। আমি ছোট থেকেই ভূত FM রেগুলার শুনতাম। অলওয়েজ আশায় থাকতাম আপনার এপিসোডের জন্য। আজকে আমি যে ঘটনাটা শোনাবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। বলতে গেলে কিছু নেই। মাথার চুলগুলো অগোছালো, চোখের নিচে কালি, বুড়িটা কুঁজো হয়েছিল। আমাকে দেখে আবারও বলল, আজকে সকাল থেকে কিছুই খায়নি মা, একটু দাও না খাবার। আমার ওনাকে দেখে অনেক মায়া লাগলো। তারপর আমি আমার হাতের কেকের প্যাকেটটা দিয়ে দিলাম। বললাম, দাদি, আমার কাছে এই কেকটাই আছে, এটা আপনি খেয়ে ফেলেন। বুড়িটা আমার হাত থেকে খাওয়াটা নিয়ে বলল, অনেক ধন্যবাদ মা, আজ থেকে তোমার দেখাশোনা আমিই করব। আমি অনেক চমকে উঠলাম। কেন এমন বলল? পরে আমি হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরে সেই কথা আমি ভুলেই যাই। আমার ইন্টার্নশিপ চলতে থাকে আর এর মাঝে আমি ব্যস্ত হয়ে পড়ি। আমার অলওয়েজ অফিস থেকে বাসায় আসতে অনেক দেরি হয়। রাত 7-8টার মতন বাজে। সো এখন নিজের মনে আমি কৌতূহল নিয়েই একদিন ওই পেছনের রাস্তা দিয়ে হাঁটতে থাকি। ঠিক তখনই বুড়িটা আমার সামনে এসে একই কথা বলল যে উনি সারাদিন কিছু আমার কানের সামনে ফিস ফিস করে কিছু বলতো। এরকম চলতে থাকে অনেক দিন। আমার কাজে মন বসতো না, মাথা ব্যথা করত। আমি কথায় কথায় রেগে যেতাম। আব্বু আম্মুর সাথে কুৎসিত গালাগালি করতাম। এদিকে চাকরিতে অবহেলার কারণে আমার চাকরিটি চলে যায়। তখন আমি অনেক ডিপ্রেসড হয়ে যাই। আমি নামাজ পড়া ছেড়ে দেই। নিজের রুমে এক কোণায় পড়ে থাকতাম। মাঝে মধ্যে ওই অবয়ব আসত। আমার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। আমি শুকিয়ে যাই, চোখের নিচে কালি পড়ে। আয়নায় তাকালে মনে হয় আমি সেই বুড়িটি যাকে আমি কোনো এক কালে ভাত দিতাম। এগুলি দেখে আমার আম্মু এক হুজুরকে ডাকে। হুজুর আমাকে দেখে আর সব কথা শুনে বললেন, ওর ওপর জিনের আসর হয়েছে। আমি অবাক হলাম। তখন হুজুর বললেন, তুমি যেই বুড়িটাকে খাবার দিতে কম জ্বালাপোড়া আর করছে না, যদিও একটু করে, কিন্তু সেটা সহ্য করার মতো। আস্তে আস্তে সেটাও কমতে থাকে। আমার বাবা এর মাঝে আমার আম্মুকে নিয়ে হজ করতে যায় আর আমি তখন আমার খালার বাসায় থাকতাম। এরকম 6 মাস পার হয়ে গেলে সেই আলেম হুজুরের কাছে আমি আবার যাই। সেই হুজুর আমাকে দেখে বলল, তোমার অবস্থা যতটা ঠিক হবে ভেবেছিলাম তার থেকে বেশি ভালো, আর তোমার বাবা মা হজে যাওয়ার কারণে তোমার উপকারী হয়েছে। এরপর উনি আমাকে দেয়া তাবিজটি নষ্ট করে ফেলেন আর আমাকে আর একটা তাবিজ দেন এবং সেটা 1 বছর পরে থাকতে বলেন। আস্তে আস্তে আমার শরীর ভালো হতে থাকে। আমি সেই স্বপ্ন আর অবয়ব আর দেখি না। ঠিক 1 বছর পরেই আমি আমার বোনের কাছে চলে যাই কানাডাতে। এখন এখানেই আছি। একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। বাংলাদেশে তেমন আর আসা হয় না। এসেছিলাম আগের বছর, কিন্তু
ওই এলাকায় আর যায়নি। আমার আব্বু আম্মু রামপুরা থেকে মিরপুরে চলে গেছে। এখন যেহেতু বাংলাদেশে, তাই ওখানেই আছি। আর এর মধ্যে বলছে সামনে আমাদের বিয়ে। খোঁজ নিয়ে দেখেছি যে ওর দাদা একসময় বড় একজন হুজুর ছিলেন। এই ছিল আমার লাইফের সবচেয়ে করুণ ঘটনা। আশা করছি ভালো লেগেছে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। আর